আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশের যে আছে এখন যদি আপনি প্রশ্ন করেন যে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট কোনটি, আপনি নির্দ্বিধায় যে উত্তরটা পাবেন এবং আপনি নিজেও যেটা ভাবছেন সেটা হচ্ছে জ্বালানি তেলের সংকট। জ্বালানি তেলের সংকট এই মুহূর্তে এমন একটা অবস্থায় পৌঁছেছে যে এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি যদি যে কোনো একটা পেট্রোল পাম্পের পাশে দিকে তাকান, আপনি দেখবেন যে সারি সারি লম্বা মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারের লাইন। দেখুন, আমাদের দেশের অনেক গাড়ি, মানে ম্যাক্সিমাম গাড়ি যেগুলো বড় বড় গাড়ি আছে এগুলো চলে সিএনজিতে। বাস বলেন, ট্রাক বলেন, প্রাইভেট কার বলেন, এগুলো প্রায় সবই সিএনজিতে চলে। তো এত গাড়ি সিএনজিতে চলার পরও যে হাতে গোনা কয়েকটা প্রাইভেট কার অথবা আনুপাতিক হারে ধরলে অথবা মোটর সাইকেলগুলো এগুলো চলে পেট্রোল, অকটেন অথবা ডিজেলে। তো এই কয়টা গাড়িকে এই মুহূর্তে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আমি গতকালকে কথা বলছি। গতকালকে আমি মহাখালীর দিক থেকে আসছিলাম। মহাখালী ফ্লাইওভারটা যেখানে শেষ হলো, মহাখালী ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে, এখান থেকে যে লাইনটা শুরু হয়েছে সেই লাইনটা সোজা এসে একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত এসে তারপর আবার বামে মোড় নিল। বামে মোড় নিয়ে আরও প্রায় আধা কিলোমিটারের বেশি এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, সেটাকে পার হয়ে আরও সামনে যে ট্রাস্টের একটা আপনার ফিলিং স্টেশন আছে, সেখানে এত লম্বা লাইন, প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন হবে। তো এই লাইনে সবাই যে শেষ পর্যন্ত জ্বালানি তেল পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এমন অনেকে আমাকে বলেছেন যে প্রায় 3 ঘন্টা লাইনে থাকার পর, একদম চূড়ান্ত জায়গায় পৌঁছার 10-15 মিনিট আগে জানানো হয়েছে তেল শেষ হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু অনেক পাম্পে ঘটছে। অনেক পাম্পে টাঙিয়ে দেওয়া হয়েছে এই পাম্পে কোনো পেট্রোল নেই, এরকম হয়েছে। এই যখন বাস্তব চিত্র, তখন আমাদের সরকার কি বলছে? আমাদের সরকার বলছেন, সরকারি জ্বালানি মন্ত্রী বলছেন, এই একদিন আগে উনি বলেছেন দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই। তো উনি যদি বলেন সংকট নেই, তাহলে আমরা যে সংকটটা দেখছি এটা তাহলে কি? আমরা যেটা দেখছি এই যে তেলের পাম্পের সামনে বিশাল লাইন, এটা কি সংকট নয়? এটা কি সংকটকে প্রকাশ করে না? তো এটা যদি সংকট হয়, মন্ত্রী যে বলছেন সংকট নেই, তাহলে সেটার অর্থ কি? এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন। এই প্রশ্নের জবাব আপনাকে কে দিবে? কেউ দিবে না, কারণ তারা কেউ জানেই না এটা কেন ঘটছে। সরকারের যে হিসাব, সরকারের কাছে পর্যাপ্ত তেল মজুদ আছে, তাহলে আজকে সমস্যাটা কি করে তৈরি হলো? দেখুন, আমি একটা কথা বলি, জ্বালানি তেলের সংকট যেটা হয়েছে, এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। সারা দুনিয়াতেই জ্বালানি তেলের সংকট এই মুহূর্তে আছে, সারা দুনিয়াতে আছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্র, যারা নিজেরাই তাদের পর্যাপ্ত জ্বালানি তেল আছে, তাদের এখনও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। অস্ট্রেলিয়ায় বেড়ে গেছে, পৃথিবীর সমস্ত দেশে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এশিয়ার দেশগুলোর অবস্থা সবচেয়ে খারাপ, কারণ এশিয়ার এখান থেকে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম তেল হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজগুলি, তেলবাহী জাহাজ আসে, সেগুলো সবই আমাদের এখানে আসে, আমাদের এশিয়ার অঞ্চলে আসে। এখন যুদ্ধের কারণে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে কিন্তু খুব কম কয়েকটা দেশে, মাত্র 5টা দেশের জাহাজ ইরান আসতে দেয়। এবং সৌভাগ্যক্রমে সেই 5টা দেশের মধ্যে আমাদের বাংলাদেশও আছে, ভারত আছে, চীন আছে, এরাও আছে। কিন্তু অনেক দেশে কিন্তু নাই। এবং যুদ্ধর অনেক জায়গায় শোনা যাচ্ছে, আমার যেমন ফিলিপিনের মতো দেশে, সেখানে সরকারের পতন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই জ্বালানি তেলের কারণে। চীন, তারা কিন্তু এখানে আসতে পারে। চীনকে বলা হয় যে তাদের এখানে সবসময় 3 মাসের জ্বালানি তেল থাকে, সবসময় থাকে। সেই চীনেও কিন্তু জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে এবং জ্বালানি তেলের দাম সেখানে এরই মধ্যে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং 20% বাড়ানোর চাপ তো তারা ভোগ করছে। কেনিয়ায়, আফ্রিকান দেশগুলোর মধ্যে কেনিয়ায়, সেখানে জ্বালানি তেলের সংকট হয়েছে এবং সেই সংকটকে তারা মোকাবেলার জন্য তারা একটা রেশনিং সিস্টেম এরকম না, তারা বিশেষ বিশেষ খাতকে অগ্রাধিকার দিচ্ছে যে এই খাতগুলোকে জ্বালানি তেল আগে দেওয়া হবে,
পরে অন্য অন্য খাতকে। যেমন ওদের এখানে যারা তারা প্রচুর ফুল, পণ্য সামগ্রী, কাঁচা পণ্য এগুলো রপ্তানি করে, ওই রপ্তানি সামগ্রীগুলোকে ওখানে জ্বালানি তেলের যে ব্যবহারটা সেটাকে তারা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নাইজেরিয়ার কথা ধরেন, নাইজেরিয়া কিন্তু নিজেদেরই প্রচুর তেল আছে, তেলের খনি আছে, কিন্তু ওনাদের সমস্যা হলো ওনাদের এই তেলকে প্রক্রিয়াজাত করার জন্য কোনো প্ল্যান্ট নাই, মানে রিফাইনারি প্ল্যান্ট নাই। না থাকার কারণে ওনারা তেল এই মানে ক্রুড অয়েল তারা বাইরে রপ্তানি করে দেয়, করে আবার বাইরে থেকে তারা তেল নিয়ে আসে। এখন ওদের এখানে এই ক্রাইসিসের মুহূর্তে তাদের পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু ভিয়েতনাম সরকার তারা এটাকে ম্যানেজ করার জন্য এই তেলের উপর যে ট্যাক্সটা আছে, এই ট্যাক্স সব দেশে আছে, আমার দেশেও আছে। আমরা যেটাকে তেল কিনি সবটাই কিন্তু তেলের দাম না, তার উপর কিছু ট্যাক্স আছে, ট্যাক্সটা আবার গভর্নমেন্ট পায়। যাই হোক, ভিয়েতনাম সরকার সেই ট্যাক্সটার একটা অংশ, মানে ট্যাক্সের তো কয়েকটা ধরন আছে, তার মধ্যে একটা আছে যে এনভায়রনমেন্ট ট্যাক্স আর কি, পরিবেশ কর, তারা সেটাকে প্রত্যাহার করে নিয়েছে, মানে দামটাকে একটু নাগালের মধ্যে রাখার জন্য। আর মিয়ানমারেও তো জ্বালানি তেল হচ্ছে, যারা বড় ইঞ্জিন যেগুলো আছে, যারা নাকি বেশি জ্বালানি খায়, সেগুলোকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এরকম কিন্তু সব জায়গায়। থাইল্যান্ডের সংকট দেখা যাচ্ছে ডিজেল সংকট, ডিজেল ওখানে পেট্রোল আছে কিন্তু ডিজেল নাই। এবং ডিজেল না, বিশেষ করে মানে শহরের ব্যাংককের বাইরে যে শহরগুলো আছে সেগুলোতে ডিজেল নাই বলতে গেলে। থাইল্যান্ডের এই সংকটে পড়েছে, যে কারণে ওদের সেচের সমস্যা হচ্ছে। আমাদের দেশেও কিন্তু এই মুহূর্তে যদি আমরা পেট্রোলের লাইনটা দেখছি, আমরা যে লাইনটা দেখছি, যে সংকটটা দেখছি, এটা পেট্রোলের লাইন, কিন্তু আমাদেরও সে কিন্তু ডিজেল সংকটটা আগামী কয়েকদিনের মধ্যে যদি তেলের সরবরাহ না আসে আমাদেরও কিন্তু বেড়ে যাবে। যেমন আমাদের যে কৃষি, সামনে কিন্তু বোরোর মৌসুম, এই বোরোর মৌসুমে কিভাবে তেল সরবরাহ করা হবে এটা বলা বড় কঠিন, কাজে সেখানেও কিন্তু সংকট দেখা দিতে পারে। মানে এর অর্থ যেটা হচ্ছে সেটা হলো, এই যে জ্বালানি সংকট যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের সরকারের কোনো দোষ না, এটা সারা দুনিয়ার সংকট। এবং সারা দুনিয়ার সংকট এক একটা দেশ যার যার মতো করে এটাকে হ্যান্ডেল করছে। আমরা কিভাবে হ্যান্ডেল করছি? যদি সত্য কথা বলতে হয় তাহলে আমরা হ্যান্ডেল করছি পুরো জিনিসটাকে কিছু অসাধু ব্যবসায়ীর হাতে ছেড়ে দিয়ে তাদেরকে এখানে কৃত্রিম সংকট তৈরি করার সুযোগ দানের মাধ্যমে আমরা এই সংকটটাকে এনজয় করছি অথবা হ্যান্ডেল করছি। কি বলবেন আপনি? বা বর্তমানে যে সংকটটা দেখা যাচ্ছে, আমার বিবেচনায় এর পুরোটাই এই অসাধু ব্যবসায়ীদের কাজ, এবং সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা হলো সবচেয়ে বড় কথা। আমি মনে করি জ্বালানি সংকটকে নিরসন করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে হ্যান্ডেল করার জন্য সরকার এর মধ্যে একাধিক মিটিং করেছে। অলরেডি প্রায় কয়েক হাজার কোটি টাকা তারা বাড়তি খরচ করেছে, এগুলি ভর্তুকি যাবে, সরকার দিতে হবে। মানে এভাবে দেখতে গেলে আমার তো মাঝে মাঝে মনে হয় যে তারেক রহমান আমার দুঃখী লোক আর কি, দুঃখী সরকারটা, মানে ওনারাও দায়িত্ব নিলেন, এই ঝামেলাও শুরু হলো। এখন এই নতুন একটা সরকারের পক্ষে এরকম একটি জটিল সমস্যা কিভাবে ওনারা হ্যান্ডেল করবেন, এটা কিন্তু তাদের একটা বড় চ্যালেঞ্জ। আপনি যত কিছুই বলেন না কেন, তেলটা তারা পাবে কোথায়? আমাদের তেল তো বাইরে থেকে আনতে হচ্ছে, এবং সেই আমদানিটা আপনি কিভাবে করবেন? বাইরের দাম বেশি, এই জ্বালানি ইয়ের কারণে, যুদ্ধের কারণে অনেক জায়গায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, আমাদের এলএনজি আনতে হয়, এলএনজির দাম বেড়ে গেছে। তো সব মিলিয়ে কিন্তু সংকট। কিন্তু এখন বিষয়টা হলো কি, এটাকে হ্যান্ডেল করা, এটাকে ম্যানেজ করা। আমি মনে করি যে আমাদের দেশে যে জ্বালানি সংকটের যেটা এখন যে ক্রাইসিস যেটা দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ একটা কৃত্রিম ক্রাইসিস। সরকার বারবার বলছে আমাদের কাছে পর্যাপ্ত মজুদ এখনো আছে, এবং আরো অনেক ট্যাঙ্কার আসতেছে, পাইপলাইনে আছে, কাজে আমাদের সংকট হয়তো হবে না। কিন্তু আমি মনে করি সরকারের উচিত হবে প্রয়োজনে জ্বালানি সংকটের দাম পুনর্নির্ধারণ, এই জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা। অনেক আমাদের মতো কিন্তু অন্য দেশে হয় না। আমাদের এখানে হয় কি, তেলের দাম বাড়ে না, তো বাড়ে না করে যখন বাড়ে তারপর আর কমে না। কিন্তু সারা দুনিয়ায় তেলের দাম কিন্তু ওঠানামা করে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও কিন্তু তেলের দাম ওঠানামা করে। যখন তেলের দাম বেড়ে যায় তখন ওরা দাম বাড়িয়ে দেয়, যখন পৃথিবীতে মানে বিশ্ববাজারে তেলের দাম কমে যায় তখন ওরাও দামটা কমিয়ে দেয়। আমরা এরকম করতে পারি। আমি মনে করি সরকারের এই মুহূর্তে যেটা উচিত, যেটা সেটা করতে পারে, একটা সার্টেন টাইমের জন্য, ধরা যায় বলে দেবে 1 মাসের জন্য আমরা দামটা পুনর্নির্ধারণ করলাম, 1 মাস পরে যদি দাম কমে আমরা আবার কমিয়ে দেবো, যদি বাড়ে আরো বাড়িয়ে দেবো, কিন্তু 1 মাস সময়সীমা নির্ধারণ করে
তাহলে দামটাকে পুনর্নির্ধারণ করতে পারে। 2 নম্বর যেটা করতে পারে, প্রত্যেকটা পাম্পকে মনিটরিং এর আওতায় আনতে হবে। এই কারণে তারা যে পরিমাণ তেল এখানে দিচ্ছে, ঠিক সেই পরিমাণ তেল তারা বিক্রি করছে কিনা তার একটা কঠিন হিসাব তারা নিতে পারে। কিভাবে নিল, কোন গাড়িতে নিল, প্রত্যেকটা হিসাব তাদের এখানে থাকতে হবে। এরকম একটা মনিটরিং সিস্টেম তারা ক্রিয়েট করতে পারে। যে পাম্প এই কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তি দিতে হবে। অলরেডি সেই শাস্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনেক পাম্প মালিকের বাড়িতে আন্ডারগ্রাউন্ডে এরকম জ্বালানি তেল, অনেক তেল মজুদ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। সরকারকে দেখলাম তারা বেশ কঠিন অ্যাকশন নিচ্ছে, এই অ্যাকশনগুলো নিতে হবে। আরেকটা দেখলাম খুব সুন্দর, আমার ভালো লাগছে, যে একটা পুরস্কার ঘোষণা করেছে যে যদি তারা মজুদদারকে ধরে দিতে পারে তাহলে তাদের পুরস্কার দেওয়া হবে। এইভাবে যদি অগ্রসর হয় তাহলে আমি মনে করি আমাদের তেলের দামও, আমাদের তেলের সংকটটাও আমরা হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমি জানি না সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে, কিন্তু এটাই কিন্তু সরকারকে ভোগাবে। সরকার যদি এই জিনিসটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল না করতে পারে, এটা কিন্তু আখেরে আমি মনে করি বড় ধরনের একটা বিপর্যয় তৈরি করবে। আরেকটা কথা বলতে শেষ করতে চাই, সেটা হলো কথা বলতে গিয়ে সতর্কভাবে কথা বলতে